আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় এভার কেয়ার হাসপাতালে যান তিনি, পরে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিয়েছে 4 সদস্যের আরও একটি চীনা বিশেষজ্ঞ দল। আগামীকাল দেশের সব মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার। এ বিষয়ে আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ দিতে এভার কেয়ারে একের পর এক ছুটে যাচ্ছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বুধবার সন্ধ্যায় এভার কেয়ারে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে সিসিইউতে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শয্যার পাশে কিছুক্ষণ অবস্থান করেন তিনি। দোয়া করেন বেগম খালেদা জিয়ার জন্য। পরে কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে স্বাস্থ্যের খোঁজ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় 30 মিনিট অবস্থানের পর হাসপাতাল থেকে বের হয়ে যায় প্রধান উপদেষ্টার গাড়িবহর। এদিকে বেগম জিয়ার চিকিৎসায় অংশ নিতে বুধবার রাত 10টা 10 এভার কেয়ারে পৌঁছান 4 সদস্যের একটি চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল। এর আগে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় যুক্ত হন যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি। সকাল থেকেই এভার কেয়ারের সামনে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। তাদের সঙ্গে দলের নেতাকর্মীদের নিয়ে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত করেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। আল্লাহ বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ শেফায়ে কামেল আজেলা নসিব করেন, আল্লাহ জলদি সুস্থতা দান করেন এবং আল্লাহ সুস্থতা দান করে আমাদের মাঝে আবারও ফিরিয়ে দেন, যেন তিনি দেশে খেদমত করতে পারেন। হাসপাতাল এলাকা কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও সাবেক 3 বারের প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতে এভার কেয়ারের ভেতরে দায়িত্ব পালন করছেন পিজিআর এবং এসএসএফ সদস্যরা। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন রুদ্র রফিক। আর রফিক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন কোনো আপডেট থাকলে বিস্তারিত জানাবেন। নিরাপত্তা ব্যবস্থা এবং নেতাকর্মীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? সিনথিয়া, গেল 11 দিন ধরে আসলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং গত 8 দিন ধরে কিন্তু তিনি সিসিইউতে ভর্তি রয়েছেন। সর্বশেষ বিএনপির পক্ষ থেকে আমাদেরকে তার শারীরিক অবস্থা জানানো হয়েছিল গত মঙ্গলবার। চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি মঙ্গলবার বেলা 12টার দিকে আসলে তার শারীরিক অবস্থা জানিয়েছিলেন। তিনি সে সময় বলেছিলেন যে তার অবস্থা আসলে স্থিতিশীল রয়েছে, উন্নতি বা অবনতি কিছুই হয়নি এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সেই সংবাদ সম্মেলনের পরে এখন পর্যন্ত প্রায় 45 ঘন্টা পার হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু আমরা দলের পক্ষ থেকে বা নেতৃত্বের পর্যায়ের কোনো পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কিন্তু জানতে পারিনি আসলে তার শারীরিক অবস্থা নতুন করে কোনো উন্নতি বা অবনতি হয়েছে কিনা। তবে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে আমাদেরকে কিন্তু জানানো হয়েছে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এবং গতকালই কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক আসেন এবং পরবর্তীতে গতকাল রাত 10টার দিকে কিন্তু আরও 4 জন চিকিৎসক আসেন চীন থেকে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে আসলে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা হচ্ছে। গত 23 নভেম্বর বেগম খালেদা জিয়া যখন শ্বাসকষ্ট অনুভব করেন, তারপরে কিন্তু তিনি হাসপাতালে আসেন এবং হাসপাতালে আসার পর তার ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে এবং সেদিনই আসলে তিনি হাসপাতালে ভর্তি হয়ে যান। তার কিছুদিন পরেই কিন্তু অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয় এবং সেখানেই কিন্তু এখনও চিকিৎসাধীন রয়েছেন। এবং দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আশা করা হচ্ছে দ্রুতই বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন এবং সুস্থ হয়ে আবারও তাদের মাঝে ফিরে আসবেন। হাসপাতালের যে সামনের যে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি যদি সম্পর্কে আপনাকে একটু জানতে চাই, গত 2 দিন আগে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার পর থেকে কিন্তু এভার কেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হাসপাতালের ভেতরে এসএসএফ এর সদস্য এবং পিজিআর এর সদস্যরা কিন্তু বেগম খালেদা জিয়ার নিরাপত্তা দিচ্ছেন এবং হাসপাতালের সামনে পুলিশ, আনসার এবং
এবং আর্ম পুলিশ দায়িত্ব পালন করছেন, পাশাপাশি কিন্তু বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। গতকাল আমরা দেখেছিলাম 2 প্লাটুন বিজিবি হাসপাতালের সামনে দায়িত্ব পালন করছেন এবং আজকে আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে আজকে এখন পর্যন্ত 1 প্লাটুন বিজিবি হাসপাতালের সামনে রয়েছেন এবং হাসপাতালের সামনের পুরো এলাকাটা কিন্তু ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে, যেন কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা না হয় সেজন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি রয়েছে। এছাড়াও নেতাকর্মীরা কিন্তু আমরা বিএনপি চেয়ারপারসনকে ভিভিআইপি ঘোষণার পর থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পর থেকে নেতাকর্মীদের উপস্থিতি আসলে ধীরে ধীরে কমে এসেছে। আমরা গতকাল দেখেছি যে খুব অল্প সংখ্যক নেতাকর্মী হাসপাতালের সামনে এসেছিলেন এবং তারা বেগম খালেদা জিয়াকে দেখতে না পেলেও কাছাকাছি এসে আসলে ভিতরের কি অবস্থা সেই খবরটি জানার জন্য তারা আসলে চেষ্টা করছেন। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, গতকালকেই কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে যে আজ এভারকেয়ার হাসপাতালের আশেপাশের 2টি মাঠ থেকে এসএসএফ এর প্রোটোকল অনুযায়ী আসলে দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই সময়ের মধ্যে বেশ কয়েকবার হেলিকপ্টার উড্ডয়ন করা হবে। সেনাবাহিনী এবং নৌবাহিনীর হেলিকপ্টারটি উড্ডয়ন করবেন। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্যই আসলে তারা এই হেলিকপ্টার উড্ডয়ন করবেন এবং এই হেলিকপ্টার উড্ডয়ন আসলে তাদের একটি প্রোটোকল অনুযায়ী তারা করছেন। এ নিয়ে কোনো বিভ্রান্ত না হতে আসলে দেশবাসীর প্রতি কিন্তু আহ্বান জানিয়েছেন। তা সব মিলিয়ে এখন পরিস্থিতি, এখানকার পরিস্থিতি, নেতাকর্মীরা তেমন একটা আসেনি। সামনের পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা দায়িত্ব পালন করছেন এবং আমরা আশা করছি আজকে বিএনপি চেয়ারপারসনের যারা চিকিৎসক রয়েছেন বা দলের পক্ষ থেকে আসলে কেউ তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য হয়তো আমাদেরকে জানাবেন। তো সে সময় জানালে আসলে আপনার মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। সিনথিয়া, ধন্যবাদ। অদৃশ্য এক বেড়াজাল বাঁধা হয়ে দাঁড়িয়েছে সন্তানের সামনে। দেশে ফেরার তীব্র আকুতি থাকলেও তা ভেদ করে গুরুতর অসুস্থ মায়ের কাছে আসতে পারছেন না ছেলে। তাদের এই দূরত্বের কথা রাজনীতির গণ্ডি পেরিয়ে এখন সাধারণের মুখে মুখে। মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার এমন অসুস্থতায়ও ছেলে তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা কবে খুঁজবে, সবার দৃষ্টি এখন সেদিকে। আশা প্রত্যাশার দোলাচলের সেই গল্প জানাচ্ছেন সাদিয়া কানিজ। 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার 2 সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। জিজ্ঞাসাবাদের সময় তারেক রহমানের উপর চালানো হয় অমানসিক শারীরিক নির্যাতন। প্রায় 18 মাস কারাবন্দী থাকার পর জামিন পেয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল থেকেই যুক্তরাজ্যে চলে যান তিনি। তখনই মায়ের সঙ্গে দেশের মাটিতে শেষ দেখা হয় তার। দীর্ঘ 17 বছর নির্বাসন জীবনে থেকে রাজনীতিতে হয়েছেন পরিণত। এখন দেশে ফেরার জন্য উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন তিনি। গত বছর 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আশার আলো ছড়িয়ে পড়ে তাদের পরিবারে। চলতি বছর জানুয়ারিতে চিকিৎসার জন্য বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হলে অল্প সময়ের জন্য মা ছেলের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে। দেশে ফেরার পর নভেম্বরের শেষ ভাগে এসে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। সেই থেকেই সবখানে একটাই প্রশ্ন, মায়ের কাছে কবে ফিরছেন তারেক রহমান? হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন মাকে নিয়ে দল মত নির্বিশেষে দেশের আপামর জনসাধারণ যখন উদ্বিগ্ন, তখন একরাশ উৎকণ্ঠা নিয়ে দূর দেশে পড়ে আছেন ছেলে। দিনের পর দিন নির্ঘুম থেকে নিচ্ছেন মায়ের চিকিৎসার আপডেট। সংকটকালে মায়ের শয্যা পাশে থাকার হৃদয়স্পর্শী আকাঙ্ক্ষার কথাও জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দূরত্ব যেখানে পথের, সেখানে প্রশাসনিক ও রাজনৈতিক জটিল মারপ্যাচ বুঝতে চান না শুভাকাঙ্ক্ষীরা। সবার এখন একটাই প্রত্যাশা, সবকিছু ছাপিয়েই অবসান ঘটবে মা ছেলের দূরত্বের। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। আবারও 4.1 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা। ভোর 6:14:45 এই ভূমিকম্প হয়। রাজধানীর আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে এর উৎপত্তিস্থলও ছিল নরসিংদীর শিবপুর। পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল 38 কিলোমিটার।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। গত 21 নভেম্বর শুক্রবার সময় সকাল 10:38:26 রাজধানী ঢাকাসহ দেশের একটি বড় অংশে 5.7 মাত্রার ভূমিকম্প হয়। মূলত এরপর থেকেই দফায় দফায় ভূমিকম্প হচ্ছে, যার বেশিরভাগের উৎপত্তিস্থলই নরসিংদী। ঢাকার ভেতরে বাস প্রবেশ বন্ধ করতে বাবুবাজার ব্রিজ থেকে মোহাম্মদপুর পর্যন্ত 8 লেনের ইনার সার্কুলার রিং রোড করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই সড়ক নির্মাণে প্রতিবন্ধক হওয়ায় ভেঙে ফেলা হচ্ছে 6টি ময়লা ফেলার ঘর বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। এর মধ্যে 3টি এসটিএস এর বিকল্প স্থান খুঁজে পেলেও বাকি 3টি পায়নি ডিএসসিসি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, বিকল্প স্থান ঠিক করার আগে ভেঙে ফেললে দুর্ভোগ পোহাতে হবে স্থানীয়দের। বিস্তারিত জানাচ্ছেন শাকিবুর রহমান। যানজটের জাতাকলে পিষ্ট রাজধানীবাসীকে স্বস্তি দিতে তৈরি করা হচ্ছে 8 লেনের ইনার সার্কুলার রিং রোড। মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় এর নির্মাণ কাজ চলছে পুরোদমে। 5 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি গাবতলী মোহাম্মদপুর হয়ে বাবুবাজার ব্রিজ পর্যন্ত বিস্তৃত হবে। 8 লেনের জন্য প্রস্তুত করা হচ্ছে সড়ক। ফলে রাস্তার পাশে বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে স্তূপ করে রাখার স্থান 60টি এসটিএস ভেঙে ফেলা হচ্ছে। এর মধ্যে 6টি দক্ষিণ সিটির, কিন্তু এগুলোর বিকল্প স্থান এখনো ঠিক হয়নি। বর্জ্য অপসারণ কোম্পানি বলছে, ভাঙার আগে নতুন স্থান নির্ধারণ করতে না পারলে বিপাকে পড়বেন তারা। আমাদের এই এসটিএসটা যদি ভেঙে ফেলে অতি দ্রুত সময়ের মধ্যে যেন এটা আবার সরকার অন্য জায়গায় প্রতিস্থাপন করে দেয়। কারণটা হচ্ছে এটা প্রতিদিনেরই কাজ, এটা একদিনও বন্ধ রাখার মতো কোনো সুযোগ নাই। যদিও সিটি কর্পোরেশন বলছে, ঘনবসতিপূর্ণ শহর হওয়ায় এসটিএস এর জন্য জায়গা খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে। 6টার পরিধি যে 3টা হচ্ছে, এই 3টা গাড়ি ঘোড়া কোনো সমস্যা হচ্ছে না। এগুলি আশেপাশেই, এমন না যে আমরা ওখান থেকে রিলোকেট করে আরেক জায়গায় নিয়ে গেছি, ওরকম কিন্তু না। এগুলি রাস্তার পাশেই, অসুবিধা নাই। রাস্তার পাশেই এখন বর্তমানে আমরা যেটা মানুষের জন্য ব্যাঘাত না ঘটে, সেখানে আমরা আমাদের যে কন্টেইনার স্থাপন করে ময়লার সিচুয়েশনটাকে আমরা ট্যাকেল দেব। আমরা চেষ্টা করছি যেখানেই জায়গা পাবো আমরা যেন এসটিএসগুলিকে আবার নতুন করে নির্মাণ করে আমাদের এই সমস্যাটা সমাধান করতে পারি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, বিকল্প ঠিক করার আগে এসটিএস ভেঙে ফেললে জনগণের দুর্ভোগ বাড়বে। রাজধানীতে ইনার সার্কুলার রোড করার কারণে যে 7টি এসটিএস ভেঙে ফেলা হচ্ছে, সেটা আমাদের পরিকল্পনার ক্ষেত্রে যে দূরদর্শিতার অভাব, সেটার একটা উদাহরণ। কারণ আমরা এই এসটিএসগুলো করেছি খুব বেশি দিন হয়নি। রাস্তা সম্প্রসারণের যে সম্ভাবনা, তো সেটা আগে বিবেচনা করার প্রয়োজন ছিল যে আমাদের ভবিষ্যতে এই রাস্তাগুলো সম্প্রসারণ করা হতে পারে। তাহলে সেই বিবেচনায় আমাদের রাখলে অন্তত এখন এই পরিস্থিতি হতো না। এখন আমাদের বিকল্প খুঁজতেই হবে, এসটিএসগুলো কোথায় আমরা তৈরি করতে পারি। দ্রুত এসটিএস এর বিকল্প ও স্থায়ী স্থান খুঁজে বের করার তাগিদ দেন বিশেষজ্ঞরা। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল থেকে অর্ধ দিবস কর্মবিরতি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকালে বিভিন্ন হাসপাতালের সামনে দাবি তুলে ধরে মানববন্ধন করে তারা। দীর্ঘদিনের অবহেলার কারণে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করে দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের এমন কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। টেকনোলজিস্ট না থাকায় স্বাস্থ্য পরীক্ষা করতে পারছেন না তারা। বিভিন্ন জেলা থেকে আসা রোগীরাও পড়েছেন বিপাকে। দর্শক, এই মুহূর্তে রাজধানী পঙ্গু হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাকিবুর রহমান। শাকিব, আন্দোলনরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কি বলছেন, রোগীরা কি বলছে আসলে জানাবেন। সিনথি, আসলে আজকে কিন্তু তারা দ্বিতীয় দিনের মতো এই অর্ধ দিবস কর্মবিরতি পালন করছে। আজকে তাদের কমপ্লিট শাটডাউন পালন করার কথা ছিল, কিন্তু সেখান থেকে সরে এসে তারা অর্ধ দিবস কর্মবিরতি পালন করছে এবং তারা বলছেন যে আসলে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট যারা আছেন তাদেরকে 10ম গ্রেড বাস্তবায়ন না করা পর্যন্তই কিন্তু তারা এই যে আন্দোলন সেটি তারা চালাবেন। কাল এবং পরশুদিন যেহেতু সরকারি ছুটি, রোববার থেকে তারা নতুন কর্মসূচি ঘোষণা হবে। যদি না এর মধ্যে তাদের
সমস্যার সমাধান করা হয়। পাশাপাশি রোগীদের যে বিষয়টি বলছিলেন যে রোগীরা কিন্তু ভোগান্তিতে পড়ছেন, কারণ যখন এখানে টেকনোলজিস্টরা থাকবে না তখন কিন্তু তাদের যে বিভিন্ন ধরনের রোগের পরীক্ষা রয়েছে সেগুলো কিন্তু করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে অনেকে ঢাকার বাইরে থেকে আসছেন, তারা কিন্তু অনেকে এই বিষয়ে জানেন না যে আসলে কর্মবিরতি চলছে। তো আমরা একটু কথা বলতে চাই যে আসলে দাবির বিষয়গুলো একটু বলবেন যে আপনাদের তো কর্মবিরতি চলছে, কতদিন আসলে এটা চলবে? আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে অর্ধ দিবস কর্মবিরতি চলছে। তো আমরা সরকারের নিকট আহ্বান জানাবো অতি দ্রুত আমাদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক, কারণ সকল ডিপ্লোমায় দ্বিতীয় শ্রেণীতে উন্নতি হয়েছে, কিন্তু আমরা মেডিকেল সেক্টরে অতি গুরুত্বপূর্ণ রোগ নির্ণয়ের কাজে ভূমিকা পালন করার সত্ত্বেও আমাদেরকে আজ পর্যন্ত দ্বিতীয় শ্রেণী দেওয়া হচ্ছে না। তো আমরা চাই আমাদেরকে এই 10ম গ্রেড দেওয়া হোক। যেটি শুনছিলেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই দাবি চালাবে। আমরা একটু জানবো যে আপনাদের কি এই কর্মসূচি সারা দেশে চলছে কিনা, রোগীরা তো ভোগান্তিতে পড়ছে। হ্যাঁ, আমাদের এই শাটডাউন কর্মসূচি সারা বাংলাদেশে একসাথে চলছে। কোনো হাসপাতালে এই মেডিকেল টেকনোলজিস্টরা, ফার্মাসিস্টরা কোনো কাজ করছে না, কারণ 31 বছর ধরে আমাদের সাথে এই বৈষম্য চলছে। বাংলাদেশে আপনারা জানেন 26টি ডিপ্লোমাধারী প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে বুঝতে পেরেছি আসলে রোগীরাও তো ভোগান্তিতে পড়ছে, তাদের বিষয়ে আপনারা কিভাবে দেখছেন? আমরা অত্যন্ত দুঃখিত, আমাদের মনের মধ্যে অত্যন্ত কষ্ট যে আমরা রোগীদের সেবা করতে পারছি না। কারণ কি, সারা বাংলাদেশে এক যুগে এই আন্দোলন চলছে। আমরা কোনোভাবেই কেন্দ্রীয় কমিটির নির্দেশ অমান্য করে কোনো ভাবেই কাজ করতে পারবো না। আসলে যেটি শুনছিলেন যে দাবি যতক্ষণ না তাদের মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই ধরনের কর্মসূচি পালন করে যাবে। এই পঙ্গুতে কিন্তু রোগীরা ভোগান্তিতে পড়ছে। আশপাশে যতগুলো হাসপাতাল রয়েছে সেখানে আমরা খোঁজ নিয়েছি, সেখানেও কিন্তু একই অবস্থা, তারা আন্দোলন করছেন এবং রোগীরা এখানে বিভিন্ন ধরনের যে পরীক্ষা নিরীক্ষাগুলো আছে সেগুলো করতে এসে মূলত ভোগান্তিতে পড়ছে। তো এই ছিল আমার কাছে পঙ্গু হাসপাতাল থেকে সর্বশেষ। ধন্যবাদ। 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল এদেশের আপামর ছাত্র জনতার লড়াই, কোনো রাজনৈতিক দলের নয়, বরং আওয়ামী লীগ স্বাধীনতা না চেয়ে ক্ষমতা চেয়েছিল। সশস্ত্র বাহিনীর নেতৃত্বে সংগঠিত মুক্তিযুদ্ধকে বিগত স্বৈরাচার সরকার ইতিহাস বিকৃতি এবং ভুয়া মুক্তিযোদ্ধার মাধ্যমে কলঙ্কিত করেছে বলে মন্তব্য করেছেন রণাঙ্গনে সম্মুখ যোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও ইশতিয়াক আজিজ উলফাত। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। 1971 সালে মেজর জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন, তখনই প্রথম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মানুষ জানিয়ে দেয় তারা আর পশ্চিম পাকিস্তানের সঙ্গে নেই। এই বিদ্রোহের মাধ্যমেই সূচনা হয় জনযুদ্ধের। 25শে মার্চ রাতেই অপারেশন সার্চলাইটের প্রতিবাদে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সেনারা বিদ্রোহ ঘোষণা করে। 5টি ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করে। আমি যশোর ক্যান্টনমেন্টের একমাত্র বিদ্রোহী অফিসার। আমার সাথে 200 বাঙালি সৈনিক ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের। তাদেরকে নিয়ে বিদ্রোহ করি এবং যশোর কুষ্টিয়া এলাকায় আমি 600 ছাত্রকে আমার ব্যাটালিয়ানে রিক্রুট করার পর তাদেরকে 1.5 মাসের ট্রেনিং দিয়ে আবার তাদেরকে মুক্তিযুদ্ধে নিয়োজিত করি। পাকিস্তানি শাসকদের দমন পীড়ন, লুটপাট, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে বাঙালি জাতির লড়াই ছিল মুক্তিযুদ্ধ। রাজনীতিবিদরা ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে সমাধান করতে চাইলেও এদেশের আপামর ছাত্র জনতা মুখিয়েছিল স্বাধীনতার জন্য। দেশে যে একটা সশস্ত্র যুদ্ধ হয়েছে, সেখানে যে হাজার হাজার ছাত্র যুবক সৈনিক জীবন দিয়েছে, সামনাসামনি জড়াই করে বীর বিক্রমে যুদ্ধ করে পাকিস্তানিদের হাত থেকে বিজয় ছিনিয়ে নিয়েছে, এই কাহিনী ইতিহাস বইতে খুঁজে পাওয়া যাবে না। সেখানে খাল রাজনীতিবিদরা বক্তৃতা দিয়েছে আর দেশ স্বাধীন হয়েছে, এটাই তারা দেশবাসীকে বোঝানোর চেষ্টা করেছে। ওই সেভেন ফ্লিটের ভয় দেখিয়ে, হ্যাঁ, অন্য ইয়ে করে যে ওরা চলে আসছে, ইয়ে করতে, আমরা যদি এখন যুদ্ধে শেষ না করি, স্বাধীন না হয়, তাহলে এটা আর হবে না, এই সমস্ত ভয় টয় দেখিয়ে উইথ পারপাস ইন মাইন্ড, যেটা এই গত 15 বছর ভারত যা করে গেল আমাদের দেশে, হ্যাঁ, সেটা তারা তখন থেকেই করতে চাচ্ছিল। সেদিনের ঘটনা স্মরণ করে এখনও আটকে ওঠেন মুক্তিযোদ্ধারা। এমসি কলেজের প্রিন্সিপালের বাসা, তো সেখানে পাক বাহিনী ঘাঁটি ছিল। 3টি আক্রমণ আমার কোম্পানির উপরেই চালায়, আমার 18 জন শহীদ হয়। ভেবেছিলাম যে এই ভয়াবহ যুদ্ধে সেদিনই আমার জীবনের শেষ দিন। এখন তো বুড়ো হয়ে গেছে। মুক্তিযোদ্ধাদের মধ্যে 1 লক্ষ মুক্তিযোদ্ধা ছিল, তার মধ্যে 50,000 অলরেডি নাই। এই যত মুক্তিযোদ্ধারা এখন ভাতা নেয় আর ইয়ে নেয়, সব আওয়ামী লীগের বানানো মুক্তিযোদ্ধা।
হ্যাঁ 1 লক্ষ মুক্তিযোদ্ধা তারা বানিয়ে গেছে ভুয়া। ডিসেম্বরে পাকিস্তান দখলদার বাহিনী যখন ক্রমশ মনোবল হারিয়ে দুর্বল হয়ে পড়ছিল, তখন মুক্তি বাহিনীর সঙ্গে যোগ দেয় ভারতীয় মিত্রবাহিনী। জাহিদ রহমান, RTV। হবিগঞ্জ শহরে শায়েস্তানগর ও মোহনপুর এলাকাবাসীর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ সহ অন্তত 20 জন আহত হয়েছেন। বুধবার রাত 10:30টার দিকে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়লে এই সংঘর্ষ বাধে। স্থানীয়রা জানান, শায়েস্তানগর ও মোহনপুর এলাকার 2 যুবকের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়। এ নিয়ে 2 পক্ষের লোকজন পাল্টাপাল্টি অবস্থান নেয়। এক পর্যায়ে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিখোঁজের 13 ঘন্টা পর ঝিনাইদহে প্রতিবেশীর ঘর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে শহরের পবহাটি এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পবহাটির ভ্যান চালক সাইদুল ইসলামের 3.5 বছরের কন্যা সাইমা আক্তার সাবা বুধবার সকালে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রাতে প্রতিবেশী মাসুদ হোসেনের স্ত্রী সান্তনা খাতুনকে বোরখা পরে বাড়ির বাইরে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ করে স্থানীয়রা। পরে তার ঘরের খাটের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সান্তনাকে আটক করেছে পুলিশ। এদিকে হত্যাকারীর কঠোর শাস্তি দাবি করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। শীত বাড়ছে উত্তরাঞ্চলে। নওগাঁয় তাপমাত্রা কমতে শুরু করেছে। ভোর 6টার দিকে জেলার বদলগাছি আবহাওয়া অফিস সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। ভোরে পঞ্চগড়ে কুয়াশায় ঢেকে থাকে চারদিকেতে, হেডলাইট জ্বালিয়ে চলে যানবাহন। শীতে দুর্ভোগে আছেন নিম্ন আয়ের মানুষ। ভোরে সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। কুড়িগ্রামে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। তাপমাত্রা কমছে পাবনার ঈশ্বরদীতে। দিনাজপুর ও হিলিতে শীত বস্ত্রের অভাবে কষ্টে আছেন দরিদ্র মানুষ। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।